প্রিয় ছাত্রছাত্রীরা, পিপলস প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার শেষাংশটা পড়ব। আগের পর্বে আমরা এই কবিতার প্রথম অংশটুকুনি পড়েছি, আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে এই কবিতায় কবি শঙ্খ ঘোষ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। সেখানে ওই প্রথম অংশে যেটুকুনি আলোচনা করা হয়েছে তাতে আমরা দেখেছি যে যুদ্ধের ফলে অসহায় সাধারণ মানুষের চারিদিকে বিপদ, সরে যাওয়ার পথ নেই, তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, তাদের চোখের সামনে ভাবি প্রজন্মও মারা যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ বলে কিছু নেই। সভ্যতার ইতিহাসে তারা উপেক্ষিত। কবি বলছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। ইতিহাস হলো পুরনো দিনের কথা, কোনো জাতি বা সভ্যতার আত্মবিকাশের কথা, যা নাকি আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে। সাধারণ মানুষের ওপর যে শোষণ, বঞ্চনা, অবিচার চলে, সেগুলো কিন্তু ইতিহাসে ঠাঁই পায় না। তাই কবি বলেছেন, আমাদের ইতিহাস নেই। ক্ষমতাবানরা ইতিহাস লেখেন, তাই তাদের কথাই ইতিহাসে লেখা থাকে। তাদের আগ্রাসনের, অত্যাচারের শিকার যেসব সাধারণ মানুষ, তাদের ইতিহাস তো ক্ষমতালোভীদের লজ্জার ইতিহাস, তাই তারা তা লেখে না, লিখলেও বিকৃত করে লেখে। এমনই ইতিহাস বলতে বিকৃত, অসত্য, অগৌরবের করুণ ইতিহাসকে বলা হয়েছে, যেখানে নাকি আসল সত্যটা চাপা পড়ে থাকে। কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। একেবারে সত্যি কথা। উলু খাগড়া হলো সাধারণ মানুষ, আর এই সাধারণ মানুষের হয়েই কবি প্রতিবাদ জানিয়েছেন এই কবিতায়, আক্ষেপ করেছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। পরের লাইনেই বলছেন, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ ঢাকা কেন বলছেন? প্রথমে আসে আমাদের কথায়। আমাদের বলতে শ্রমজীবী মানুষজনকে বোঝাচ্ছে, শ্রমজীবী সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মজুর এবং আরও অন্যান্য যারা আছেন, যারা নাকি আমাদের এই সমাজ সভ্যতাকে ধরে আছে, তারা যাতে শাসকের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, তাদের ভুল কাজের বিরুদ্ধে মুখ না খুলতে পারে, সেই জন্য তাদেরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। তারা দেখেও না দেখার ভান করে থাকে, বুঝেও না বোঝার ভান করে থাকে। কারণ যদি দেখে, যদি বোঝে, যদি প্রতিবাদ করে, তাহলে তাদের জীবনে চরম সর্বনাশ, অত্যাচার নেমে আসবে। তাই কবি বলছেন যে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন বলছেন? কারণ এই যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তার ফলে তাদের পক্ষে অধিকার আদায় করাও সম্ভব হয় না, আর প্রতিবাদ করতে পারে না বলেই তাদের জীবনে কোনো উন্নতি নেই। এই সমস্ত মানুষজন যুদ্ধের ফলে জীবিকাহীন, আশ্রয়হীন হয়ে ভিখারির মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আবার সাম্রাজ্যবাদী শাসকদের অর্থনৈতিক শোষণেও তারা ভিখারি। সবসময় উচ্চবিত্তদের দয়ার ওপরে তাদের বেঁচে থাকতে হয়। সমাজে তাদের অবস্থান একেবারেই নিচে, একেবারেই গুরুত্বহীন, ভিখারির মতো। তাই কবি বলছেন, আমরা ভিখারি 12 মাস। সাম্রাজ্যলোভী শাসকদের কটাক্ষ করে তাই সাধারণ মানুষের হয়ে কবি এই ক্ষোভ প্রকাশ করেছেন। পরের লাইনে বলছেন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবির কণ্ঠে এরকম সংশয় কেন? কারণ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর নিরুপায়, অসহায় সাধারণ মানুষের দুর্দশা দেখে কবি লক্ষ্য করেছেন, সমস্ত বিশ্ববাসী যেন আশ্চর্যজনকভাবে চুপচাপ। বিপন্ন মানুষের প্রতি তাদের এরকম উদাসীনতা দেখে কবির মনে সংশয়। তিনি ভাবছেন যে পৃথিবী কি বেঁচে আছে নাকি মরে গেছে। লোভী ক্ষমতাবান শাসকদের বিরুদ্ধে আর মানবিকতার পক্ষে তারা কেন প্রতিবাদ করছে না? এটা কবির যেমন সংশয়,
তেমনি বিস্ময়ও। তারপরে তিনি বলছেন, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা কেউ জানে না, আমাদের বলতে সাধারণ মানুষের কথা কবি বলছেন। কারণ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব দেশগুলো, সেই সব দেশের সাধারণ মানুষজন তাদের বাড়ি ঘর জীবিকা সমস্ত কিছু হারিয়ে দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে। তারা অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজনে শরণার্থী হয়ে বিভিন্ন দেশের দরজায় দরজায় ঘুরছে। তারা মৃত্যু ভয়ে ভীত। তারা একটু শান্তিতে বসবাস করতে চায়, একটু স্থিরভাবে তাদের নিজেদের দেশে থাকতে চায়, কিন্তু তারা তা পাচ্ছে না। তাই কবি বলছেন যে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। পরের লাইনে বলছেন, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। আসলে এই সব সাধারণ মানুষজন চেয়েছিল যে তাদের এই যে যুদ্ধ হিংসা হানাহানি তাদেরকে একদম নিঃস্ব রিক্ত করে দিয়েছে। কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছে না। পৃথিবীবাসী সংগঠিত হয়ে তাদের ওপর চলা এই অত্যাচার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, কিন্তু কেউ তাদের হয়ে প্রতিবাদ করেনি। তাই কবি বলছেন, কিছুই কোথাও যদি নেই, কেউ যদি প্রতিবাদ না করে, তাহলে এত সব প্রতিকূলতার মধ্যে যে কজন প্রতিবাদী মানুষ আমরা বেঁচে আছি, সে কজনই সঙ্গবদ্ধ হয়ে এর প্রতিবাদ করি। তাই বলছেন, তবু তো কজন আছি বাকি, মানে যে কজন চাইছি যে এই অবস্থার প্রতিবাদ হোক, আমরা প্রতিবাদ করি, সেই কজন মানুষকেই এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই কবিতাটির মধ্য দিয়ে কবি স্বেচ্ছাচারী ও লোভী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মানবিকতার অবক্ষয় ঠেকাতে প্রতিবাদ করেন। এই যে আছি কথাটি তিনি বলেছেন, এটাতেই প্রমাণ হচ্ছে যে তিনি অসহায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এই কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এই কবিতার প্রত্যেকটা লাইনে তার বেদনা ক্ষোভ আক্ষেপ ফুটে উঠেছে। সহমর্মী হয়ে তাই বিকল্প পথের সন্ধান দিয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। শেষে তিনি বলছেন, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই আরও হাতে হাত রাখা মানে ঐক্যবদ্ধ থাকা। জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদে অত্যাচারী স্বেচ্ছাচারী শক্তির বিনাশ হবেই। তাই তিনি বলেছেন যে আরও বেঁধে বেঁধে থাকি, কারণ এটাই এই মুহূর্তের একমাত্র পথ। এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই লাইনটিকে কবি একবার নাম হিসেবে আর দুবার পংক্তি হিসেবে ব্যবহার করেছেন। একাধিকবার উচ্চারণ করার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে ঐক্যবদ্ধভাবে বিশ্ব মানবতাকে রক্ষা করা এই কবিতার মূল বক্তব্য, আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে সমস্ত সাধারণ মানুষকে সচেতন ও প্রতিবাদী করে তোলা। এই আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটির ভাষাটা কিন্তু ভীষণই সহজ সরল। এর মধ্য দিয়ে কবি একটি আন্তর্জাতিক সমস্যা ও তার বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরেছেন। অক্ষরবৃত্ত ছন্দে লেখা এই কবিতাটি ভীষণ মর্মস্পর্শী ও আন্তরিক। কবি ভীষণ আশাবাদী। জোটবদ্ধ মানুষের ঘুরে দাঁড়ানো রুখে দাঁড়ানোর কাছে যুদ্ধপ্রিয় শক্তিগুলো হেরে যাবে, এটা তার দৃঢ় বিশ্বাস। পৃথিবী আবার সুন্দর হবে শিশুদের হাসিতে করতালিতে, বেঁচে থাকবে তাদের স্বপ্ন আশা। তো আজকে এই কবিতাটি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধান করতে।